এক পাশ মেলে বা দুপাশ মেলে না। আচ্ছা, এই মুহূর্তে কি বাংলায় কোনো ভালো প্লেয়ার নেই? তো ইস্ট বেঙ্গলের পরিপ্রেক্ষিতে একটা আলোচনা করব, এক পাশ মেলে বা দুপাশ মেলে না। রবীন্দ্রনাথের ঠাকুরের একটা ছোট একটা গল্প পড়েছিলাম, ছোটবেলায় স্কুলে ছিল। ছুটি, সেখানে শেষ গল্পের শেষের দিকে ছিল, এক বাও মেলে না, দু বাও মেলে না, মানে নদীর নব্যতা মাপা হচ্ছে, এক বাও মেলে না, দু বাও মেলে না। তো আচ্ছা, এই মুহূর্তে কি বাংলায় প্লেয়ার নেই? ভালো প্লেয়ার কি নাই? খেলোয়াড়ের কি অভাব পড়িয়ে আছে? তো একটু আলোচনা করা যাক, সত্যি কি অভাব পড়িয়ে আছে? বোধহয় নয়। খুব হালকা করে আলোচনা করব, কারণ সহকারে। আমি আমার অনেক আগের অডিওতে, একাধিক অডিওতে বুঝিয়েছি কিভাবে আপনি একটা সিস্টেম তৈরি করতে পারেন, যে সিস্টেমের মারফত আপনি একের পর এক ভালো প্লেয়ার তৈরি করতে পারেন। পুরোটা সিস্টেম, কোনো এরকম ট্যালেন্ট ফ্যালেন্ট বলে কিছু নেই। যেরকম আপনি একটা সাধারণ স্কুলিং সিস্টেম ভালো থাকলে সেখান থেকে ভালো স্টুডেন্ট বেরোবে। বাংলা থেকে যেমন ভালো স্টুডেন্ট বেরোয়, বিহার, ইউপি থেকে সেই অর্থ হয়তো বেরোয় না। তো সেই স্কুলিং সিস্টেমটা ছাড়ি আমরা আলোচনা থেকে। এই মুহূর্তে দেখা যাক ইস্ট বেঙ্গলের কিছু প্লেয়ার যাদের নিয়ে আমি আগেও আলোচনা করেছি। অন্তত আমি চারটে উদাহরণ দেব, আরও থাকতে পারে, কিন্তু এই চারটের ব্যাপারে আমি সন্দেহাতীত। আরও থাকতে পারে, কিন্তু আমি না জেনে কারো সম্পর্কে কিছু বলবো না। এটা তো আমার পেশা নয়। যেমন এখন ভারতবর্ষে সংবাদ মাধ্যম বলুন বা যারা কমেন্ট্রি করে, লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট্রি বা টিভিতে, বা যারা ফ্যান ক্লাব, তার প্রত্যেকেই মনে হয় বেছে দিয়েছে নিজেদেরকে। কমেন্টেটরদের ক্ষেত্রে আমি দেখি এজেন্ট যাদের বলে দেয় শুধু তাদের কথাই উল্লেখ করে। মানে এক সময় ছিল খালি গুণনাচ গুণনাচ করে যেত কমেন্টেটররা। আমি যা দেখছি আর যা শুনছি তার মধ্যে মেলাতে পারতাম না। সোশ্যাল মাধ্যমে দেখতাম, সংবাদ মাধ্যমে বা ফ্যান ক্লাব, ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবদের গুণনাচ গুণনাচ করে যাচ্ছে। আমি যখন মাঠে গিয়ে দেখলাম, যখন ভারতবর্ষে গিয়েছিলাম, গুণনাচ যখন জয়েন করেছিল, বেশ কয়েকবার যেতে হয়েছিল ব্যক্তিগত কারণে, তখন মাঠে যেতাম, খেলাধুলো দেখতাম, আন্ডার 17 বা RFDL। যে যে খেলা আমি দেখতাম, আর সোশ্যাল মিডিয়ায় যা হয়েছে শুনতাম বা কমেন্ট্রির সময় তার সঙ্গে মেলাতে পারতাম না। মানে কোথাও একটা সিনক্রোনাইজেশন, একটা অভাব ছিল। তো চারটে ছেলের কথা বলি অন্তত, যাদের নিয়ে আমি আগে আলোচনা করেছি এবং আপনারা দেখেছেন যে তারা সত্যি সত্যি ভালো খেলোয়াড়। এক হচ্ছে এই মুহূর্তে RFDL এ খেলছে দুটো ছেলে, রোমেন গোলদার উইঙ্গার, আর দেবজিৎ রয় ফরওয়ার্ড। সে উইংয়েও খেলতে পারে, মূলত সে সেন্টার ফরওয়ার্ড। দুটো ছেলে হয়ে গেল। আর আগের দুজনের কথা বলবো, মানে আগে আলোচনা করেছি একাধিক ব্যাক, শ্যামল বেশরা আর এক হচ্ছে আপনার তন্ময় দাস। তো এদের খেলা একটা একটা বৈশিষ্ট্য যেটা আমি একাধিকবার বলেছি, সেটা হচ্ছে যে এরা মাথা উঁচু করে খেলে। মানে সারাক্ষণ বলের ওপর দৃষ্টি রেখে তারা কিন্তু খেলছে না। তার ফলস্বরূপ তাদের পেরিফেরাল ভিশনটা ভালো। আমরা বললি না, মানে পেরিফেরাল ভিশন মানে কি, যে খায় না মাথায় মাখে, মানে আপনি আশপাশটা দেখতে পাচ্ছেন কিনা। আশপাশটা আপনি দেখবেন কী করে? আপনি যদি সারাক্ষণ চোখটা নিচে রেখে দেন, মাথা নিচু বলের ওপর, সারাক্ষণ বলটা কোন দিকে যাচ্ছে আপনার যদি কোনো আইডিয়া না থাকে, আপনি যদি গিয়ারের দিকে চোখ রেখে গাড়ি চালান, আপনার গাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট করবে। সেটা হয় মানে বিনো রানার প্রত্যেকটা ছেলে, ইনক্লুডিং আপনার বিষ্ণু, দেখবেন সারাক্ষণ বলের দিকে চোখ রেখে দৌড়চ্ছে। এবার যখন চোখ তুলে দৌড়তে যাচ্ছে তখন আর কন্ট্রোল করতে পারছে না বলটাকে। তো বিনো রানা প্রত্যেকটা ছেলে, আপনার ওই রোশাল থেকে শুরু করে আমন, প্রত্যেকে এই দোষে দুষ্ট। এবার আসা যাক সিন্টো বাবু রানা ছেলেদের ক্ষেত্রে। এক পাস মিলে বা দু পাস মিলে না। আপনার একটা জিনিস দেখবেন, আপনার এই RFDL ম্যাচটা দেখবেন, যেটা মোহনবাগানের সাথে হলো, ওটা তো রিলায়েন্স ফাউন্ডেশন মোটামুটি একটা ভালো একটা ইউটিউব স্ট্রিমিং করেছিল। এখনও ওদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। আর আগের ম্যাচগুলো কিছু ফ্যান
তারা শেয়ার করেছে। কিছু ক্ষেত্রে এক্সটেন্ডেড হাইলাইটস, কিছু ক্ষেত্রে গোটা ম্যাচই করেছে। তো দেখবেন এই রোমিন গোলদার বা দেবজিৎ রায়, বাকিদের কথা একই, মানে আর রিপিট করছি না, মানে এই চারজনের ক্ষেত্রে প্রত্যেকটা আমি যা যা বলবো ভালো গুণগুলো প্রত্যেকের ক্ষেত্রে এটা আছে। দেখবেন এরা যখন কাউকে একটা পাস দিচ্ছে, হ্যাঁ পাসটা খুব তাড়াতাড়ি দিচ্ছে, আহ, এবং যাকে পাসটা দিচ্ছে সে বলটা নিয়ে আরও একজনকে পাসটা দিতে পারছে, মানে সেকেন্ড পাসটা হচ্ছে। আপনার তো সেকেন্ড বল করেন, এটা সেকেন্ড বল না, এটা হচ্ছে সেকেন্ড পাস। মানে রোমিন কাউকে একটা পাস দিল, সেই পাসটা পাস ওয়ান, পাস টুটা সেই ব্যক্তি আরেকজনকে পাস দিল। কিন্তু আপনারা সিংটোরানা ছেলেগুলোকে দেখবেন, মূলত আপনারা এইটা আরও বেশি করে খেয়াল করতে পারবেন যে দুটো সাইড ব্যাক খেলছে সিংটোরানা ছেলে, মিজোরাম মণিপুর থেকে বোধহয় এনেছে, ধরে ধরে কিছু ডিফেক্টিভ মাল ধরে এনেছে। মানে সবাই তো খারাপ হতে পারে না, মানে কেরালারও সবাই খারাপ নয়, মণিপুর মিজোরামেরও সবাই খারাপ নয়, কিন্তু এই বিনো যেমন বাছাই বাছাই করে কিছু পচা আপেল ধরে আনে, সিংটো কিছু বাছাই বাছাই করে কিছু পচা কমলা লেবু ধরে এনেছে। তো এরা দেখবেন যখন কাউকে একটা পাস দিচ্ছে না, ছাট করে একটা পাস দিয়ে দিল, সেই ব্যক্তিকে হয়তো সবাই মিলে ঘিরে রেখেছে অভিমন্যুর মতো, তাকে একটা পাস দিয়ে দিল। বা সবাই ঘিরে না থাকলে একদিকে দেখবেন যাকে পাসটা দিল প্লেয়ার টু, তার একদিকে তো ডিফেন্ডার, একদিকে তো সাইড লাইন, মানে সে চিপসে গেছে, তার কোথাও যাওয়ার জায়গা নেই। তাকে পাসটা দিল, সে পাসটা নিয়ে হয় বলটা গোল লাইনের বাইরে চলে গেল, ওই ডিফেন্ডার বলটা স্ন্যাচ করে নিয়ে নিল। তো ওই মানে এক পাস মিলে, বা মানে যদিও বা একটা পাস মিলছে, দ্বিতীয় পাস আর মিলছে না, মানে এরা খেলাটাই বোঝে না, বা বোঝে কিন্তু সেটা মাঠে তার প্রতিফলন নেই। তার কারণ সে কারণটাও বলেছে, তার জন্য একাধিক, মানে আপনার প্রচুর পরিমাণে আপনার ম্যাচ টাইম চাই, প্রিসিডিং মানে তার পূর্বে কিন্তু ঠিকঠাক অনুশীলন চাই, মানে ঠিকঠাক অনুশীলন এবং প্রচুর গেম টাইম আপনার লাগবে। আপনি দেখবেন দেবজিৎ রায় যখন জুনিয়র লেভেলে খেলতো ইস্ট বেঙ্গলে, এখনও জুনিয়র লেভেলেই খেলে, তখন নর্থ বেঙ্গলে প্রচুর খেলে বেড়াতো। আপনার রোমিন গোলদার এই ছেলেটা, এ তো কলকাতা ফুটবল লিগে, এখন ওর 19 বছর বয়স, 19 বছরে ও কলকাতা ফুটবল লিগে টায়ার ওয়ান খেলেছে, বিএসএস হয়ে, বেয়ালা বেয়ালার হয়ে। এবং তার সাথে সাথে ও কিন্তু এই নেতাজি, উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের প্রচুর ম্যাচ খেলেছে। এবং আমিও সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখলাম রোমিন গোলদারের ক্ষেত্রে ছোটোবেলায় ও মোহামেডানের ওই বোধহয় আন্ডার 15 টিমেও খেলেছে, ছবি রয়েছে সেখানে। তো এবার তার মানে দেখা যাচ্ছে যে অন্তত 4টে প্লেয়ার রয়েছে, অন্তত 4টে, আর আরও থাকতে পারে, মানে যাদের সম্পর্কে আমি একদম শিওর বা যাদের খেলা দেখেছি তাদেরকে নিয়ে বলছি। তো অন্তত 4টে তো আপনার কাছে কারেক্ট প্লেয়ার আছে যারা ঠিক করে বলটা নিয়ে দৌড়তে পারে বলের দিকে না তাকিয়ে, এবং যার ফলস্বরূপ যাদের ভিশনটা ভালো, তাই তারা পাসটা ঠিক সময় ছাড়তে পারে। গুইতে দেখবেন বলটা নিয়ে মানে হয় ব্যাক পাস দেবে, নয় মানে স্কোয়ার পাস দেবে, নয়তো বলটা ধরে না, মানে নিজের বাপের বল ভেবে বলটা নিয়ে এদিক ওদিক করতে থাকে। আরে বলটাকে তুই ছাড় না, আর বলটা তুই হোল্ড করলেও মানে মানে এমনভাবে হোল্ড করবে, মানে ওই হোল্ডের কোনো মানে কোনো কাজে আসছে না। দেখবে রোমিন গোলদারের ক্ষেত্রে ও প্রথমত তো দেখবেন মানে লেফট উইং থেকে রাইট উইংয়ে একদম হয়তো ওভারে একটা ক্রস গেল, খুব স্পিডে একটা ক্রস গেল, পুরো মাখনের মতন বলটা রিসিভ করবে, খুব স্পিডে রিসিভ করবে, স্মুথ এবং হাই স্পিডে রিসিভ করবে, এবং তারপরেও ঠিকঠাক কাজটা করে, মানে হয় ইমিডিয়েট একটা স্প্রিন্ট টানবে, বা ও বলটা হোল্ড করবে, বা পেছন দিকে এসে কাউকে পাসটা দেবে, এবং সেটা মুহূর্তের মধ্যে করবে, মানে কুইক ডিসিশনটা ওর মধ্যে রয়েছে। বাকি তিনজনের ক্ষেত্রে একই জিনিস রয়েছে। রোমিনীর ক্ষেত্রে এখন যেহেতু আমরা খেলাটার প্রথম দেখছি, এইটাও রয়েছে। দেবজিৎ দেখবেন মানে আগে ম্যাচে তো আমি ভিডিও ক্লিপ অন্তত দুটো দিলাম, বল নিয়ে ঢুকে গেছিলো, তারপর দেখলো মানে ফালতু শট মেরে লাভ নেই, আটকে যাবে সামনে, ও কিন্তু বলটা নষ্ট করলো না, বলটা আবার পিছনে একজনকে পাসটা দিয়ে নিজেদের মধ্যে পজিশনটা রেখে দিল, এবং সেই মুহূর্তে ইস্টবেঙ্গল তখন 10 জনে খেলছে, এই গুইতে বেরিয়ে গেছে। তো এই যে এদের মধ্যে এই সেন্সটুকু আছে, অন্তত প্র্যাকটিক্যালি আছে, বাকিদের মধ্যে হয়তো আছে, তারা জানে থিওরিটিক্যালি, আমি যেমন জানি, আমি কি মাঠে নামলে খেলতে পারবো? আমি দৌড়াতেই পারবো না, আমার ওই 1 পাসও মিলবে না।
তো এরা কিন্তু এদের এক পাশ মেলে, দুপাশও মেলে। এবার তাহলে কোত্থেকেই চারটে ছেলে এলো? আপনারা দেখবেন, আমরা যদিও বা খুব গালমন্দ করি বাংলার ফুটবলকে, কিন্তু প্রচুর কিন্তু মানে ওই কোচিং ক্যাম্প এখন খুলে গেছে, বেশ কয়েক বছর হলেই খুলে গেছে। তারা নিজেদের একাডেমি বলে, ঠিক আছে, একাডেমি, একাডেমি মানে রেসিডেন্সিয়াল একাডেমি, নন রেসিডেন্সিয়াল একাডেমি, দুটো। এখন আমাদের একটা বদ্ধমূল ধারণা ছিল একাডেমি মানে রেসিডেন্সিয়াল, না, একাডেমি ক্যান বি বোথ রেসিডেন্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ নন রেসিডেন্সিয়াল। তো কোচিং ক্যাম্প কেমন একটা শোনায়, তাই অনেকে এখন স্কুলগুলোর নাম একাডেমি বলে। তো এরা মানে প্রত্যেকে এরম ছোটোবেলা থেকে কিন্তু খেলা শিখছে। তন্ময় দাস সাইতে খেলতো, এই রমিন তো বললাম, একে আমি দেখেছিলাম, এই কোথায় শিখতো আমি ঠিক সঠিক জানি না। তো একে আমি মহাবাডানের খেলতে দেখেছি, মহাবাডানের এদিক ওদিক একাডেমি থেকে প্লেয়ার তুলে আনতো এই টুর্নামেন্টের সময়। ইস্টবেঙ্গলও একই কাজ করে, মোহনবাগান তো করেই। দেবজিৎ তো আপনারা ছোটবেলা থেকে দেখছেন, ও ইস্টবেঙ্গলের আন্ডার 17 টিমের সাথেই যুক্ত ছিল, আর ওখানে ও তো স্কুলে শিখেছে উত্তর বাংলায়, জলপাইগুড়ির ছেলে মূলত। শ্যামল বেসরা ওই পান্ডুয়া থেকে শিখেছে। তো এরকম না প্রচুর খুলে গেছে, এবং সেখান থেকে কিছু কিছু ছেলে বেরিয়ে আসছে কিন্তু, মানে হয়তো ঝাঁকে ঝাঁকে বেরোচ্ছে না, কিন্তু একটা কোচিং ক্যাম্প থেকে অন্তত একটা ছেলে বেরিয়ে যাচ্ছে, ভালো ছেলে বেরিয়ে যাচ্ছে একটা ব্যাচে। তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে এই পুরো সিস্টেমটা পচে গেছে। দেখবেন গুণনাচ, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যাই টুর্নামেন্ট হয় সেখানে একটা ডাক পেয়ে যায় না, একটা বাপ জানা একটা স্লট কিনে রেখে দিয়েছে, বড় লোকের ছেলে স্লট কিনে রেখে দিয়েছে। অথচ গুণনাচ কি খেলছে, মানে আগের দিনও খেলেছিল, মোহনবাগানের হয়ে খেলেছিল RFDL এ। তো আমাদের তাহলে কি মানে এমন নয় যে প্লেয়ার নেই, প্লেয়ার আছে, কিন্তু তাদেরকে আপনাকে তাহলে সৎভাবে, এফেক্টিভলি অ্যান্ড অনেস্টলি উইথ ইন্টিগ্রিটি আপনাকে কিন্তু এদেরকে ট্রায়াল মারফত এদের সিলেক্ট করতে হবে। মানে প্লেয়ার আছে, বলছি না মানে প্রচুর পরিমাণে আছে, মানে এমন নয় যে 100টা এডুকেটেড প্লেয়ার আছে, কিন্তু 10-20টা আপনি পেয়ে যাবেন। মানে সিস্টেমটা এখনও অতটা এফিসিয়েন্ট হয়নি, অতটা রোবাস্ট হয়নি, অতটা এক্সটেন্সিভ হয়নি আমাদের ইকোসিস্টেমে। কিন্তু যা রয়েছে এই মুহূর্তে, তার ফলেই কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে। অন্তত চারটের তো কথা বললাম, আমি জানি না এই মুহূর্তে ইস্টবেঙ্গলে যারা খেলছে RFDL এ তাদের মধ্যে আরও ভালো প্লেয়ার আছে কিনা। ইরফান যে ছেলেটা খেলছে 91, ও 18 বছর বয়স, ওর খেলায় একটু টেকনিক্যাল ত্রুটি আছে, মানে সেই সম্পর্কে আমি সুনিশ্চিত। যদি ও নিজেকে ঠিকঠাক করে অনুশীলন করে, অনেক কিছুই হতে পারে। সায়ন ব্যানার্জি তো প্রথমে বেশ ডিফেক্ট ছিল ওর খেলায়, গত 1-1.5 বছর ধরে দারুণ উন্নতি করেছে। তো সম্ভব, মানে সুনীল ছেত্রীও কিন্তু প্রথম দিকে খুব একটা উন্নতি করতে পারেনি ওর প্লেইং ক্যারিয়ারে, পরের দিকে অনেকটাই উন্নতি করেছিল। সায়ন সিমিলার কেস, সায়ন যখন ইস্টবেঙ্গলে এসেছিল ওর মধ্যে বেশ কিছু টেকনিক্যাল ত্রুটি ছিল, খামতি ছিল, কিন্তু এখন তো দেখছি ও নিজেকে বেশ ভালোভাবে তৈরি করছে। তো আমি সায়নদের কথা বলছি না বা সুনীলদের কথা বলছি না, আমি বলছি যারা অলরেডি অল্প বয়স এবং মোটামুটি তারা টেকনিক্যালি ভালো, এরকম প্লেয়ার অনেক আছে, আপনাদের ঠিক করে খুঁজতে হবে। আপনার এই মুহূর্তে তাহলে কী দরকার? আপনি অত কমপ্লিকেটেড ইকোসিস্টেম করুন, ওইটা লং টার্ম প্ল্যান আপনাকে করতে হবে। ওই ধরতাপ্ত মার পেরেক করলে SIR সফটওয়্যার টাইপের একটা কেলোর কীর্তি হবে। আপনার লং টার্ম প্ল্যান আপনি করতে থাকুন, কিন্তু ইতিমধ্যেই কিন্তু যেই একটা সিস্টেম আছে তার ফলে কিন্তু বেশ কিছু ছেলে তৈরি হয়ে গেছে। তো তাদেরকে আপনাকে ঠিক করে স্কাউটিং করতে হবে। স্কাউট আপনার যাকে তাকে পাঠিয়ে দিলেন, আলবিটোকে পাঠিয়ে দিলেন, মেহতাবকে পাঠিয়ে দিলেন, ওইভাবে হবে না। এরা বেশিরভাগই অশিক্ষিত। আপনার স্কাউটরাই যারা প্রাক্তন খেলোয়াড় তারা অশিক্ষিত, তারা জানে না কোনটা ইভ্যালুয়েট করতে হবে। হয় তারা অশিক্ষিত, নয় তারা অসৎ, নয় দুটোই, মানে অসৎ এবং অশিক্ষিত দুটোই। আপনাকে তাহলে কিছু ভালো স্কাউটও তৈরি করতে হবে, দরকার হলে তাদের পেমেন্ট দিয়ে আপনাকে রাখতে হবে, মানে এটা তাদের স্যালারি হবে, স্যালারিড স্কাউট। এবং তাদের ইভ্যালুয়েট করতে হবে, এই নয় যে আমি 10টার মাল নিয়ে এলাম, তাহলে দেখা গেলো 10টাই পচা মাল, লাথি মেরে দাঁড়িয়ে দিতে হবে। তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে হবে, কিন্তু তার আগে তাদের ট্রেনিং দিতে হবে আপনাকে, যে কীভাবে সে ইভ্যালুয়েট করবে।
আপনি নয়তো আপনার স্কাউটরাও ফেল করবে। কারণ বেশিরভাগ স্কাউট হয়তো অসৎ নয়, কিন্তু তারা অক্ষম, তারা কাজটা জানে না, কী কী প্যারামিটার জানে, সোফা স্কোর হাবিজাবি সফটওয়্যার দিয়ে তারা ইভ্যালুয়েট করে। ফুটবল খেলাটা অতটা মানে সোফা স্কোর ডিপেন্ডেন্ট খেলা নয়। ওই পয়েন্ট যে ইভ্যালুয়েশন, এগুলো অন্যান্য স্পোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদেরকে অনেক এই নিয়ে টুপি পরিয়েছে, বেশ কিছু এজেন্ট বা সাব এজেন্ট বা সুডো এজেন্ট, ফেক ইস্টবেঙ্গল ফ্যান। আর আপনার কি লাগবে, কিছু কোচ লাগবে যারা এদেরকে কিন্তু ঠিকঠাক করে 1-2 বছর কি 3 বছর গাইড করে তাদেরকে সিনিয়র স্কোয়াডে প্রতিষ্ঠিত করতে পারবে। এই অ্যান্থনি ছেলেটা যে মেয়েদের টিমের কোচ, এ তো করছে তো। 1 বছর আগে সুরঞ্জনা রাহুল আর সাথী দেবনাথ, তারা আইডাব্লিউএল প্লেয়ার ছিল না, তারা এখন আইডাব্লিউএল এর মানে নিয়মিত মানে ফার্স্ট টিম প্লেয়ার। তো আপনার তাহলে এরকম কোচকে লাগবে আপনার ডেভেলপমেন্ট টিম এবং সিনিয়র স্কোয়াডেও লাগবে, যে কিন্তু এই ইউথদের নিয়ে কাজ করতে পারে। আর প্রথমত যে কিছু লাগবে, ঠিকঠাক স্কাউট লাগবে, শিক্ষিত স্কাউট এবং অ্যাকাউন্টেবল। মানে এমন নয় যে স্কাউট আপনাকে দিয়ে চলে গেল, ওরকম না। আপনি দরকার হলে আপনি তাদের স্যালারি দিয়ে রাখুন, ক্লাব এমপ্লয়েড স্কাউট, তার আগে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করুন। এবং শুধু স্কাউটিং করলে তো হবে না, তারপর তাদের ঠিকঠাক ট্রেনিংটা দিতে হবে। এই সব 25 মান আর সব আছে, কোয়াদ্দাত বলছি, সে তো গেছে বিদায়, অস্কার, বিনো ফিনি, এদের দ্বারা হবে না। আপনার আলেহান্দ্রো মার্কা, মানে আলেহান্দ্রো, বলছি না আলেহান্দ্রোকে নিয়ে আসুন, বলছি ওরকম মানে যে ইউথদের নিয়ে কাজ করেছে প্রচুর, এরকম কিছু কোচ আপনার লাগবে। তাহলে দেখবেন আপনি প্রচুর ভালো ভালো প্লেয়ার তৈরি করতে পারছেন। এখন আপনার কাছে হয়তো পয়সা আছে, সুযোগ আছে, কারণ আশপাশের ক্লাবগুলো বসে যাচ্ছে আইএসএলে, সেখান থেকে হয়তো প্লেয়ার তুলে আনেন, কিন্তু সেখানে সমস্ত ডিফেক্টিভ মাল রয়েছে। মানে প্রচুর প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার আছে যারা ডিফেক্টিভ। ডিফেক্টিভ না হলে ভারত কেন লাট খাচ্ছে? ন্যাশনাল টিম, ভারতের ন্যাশনাল টিম যেমন বাংলাদেশের সাথে খেলছে, তারা ম্যাক্সিমাম ডিফেক্টিভ। আপনার কাছেই হয়তো রয়েছে অন্তত 4টে তো কথা বললাম, প্লাস আপনার স্কোয়াডে আরও থাকতে পারে আমি জানি না, প্লাস আপনার বাংলাতে হয়তো রয়েছে। আপনাকে কিন্তু ঠিকঠাক প্লেয়ারগুলোকে তুলতে হবে, এবং তার সাথে সাথে আরও একটা জিনিস করতে হবে। মানে কেরালার বাজে প্লেয়ারও যেমন বাজে, বাঙালি বাজে প্লেয়ারও বাজে। মিরাজ মল্লিক ছিল এরকম, দীপ সাহা ছিল, টেকনিক্যালি হাইলি ডিফেক্টিভ। তো বাঙালি যে কোনো প্লেয়ারকে আপনি প্রমোট করবেন না, বা আপনি তাকে নিয়ে হইচই করবেন না। বাঙালি যোগ্য প্লেয়ারকে প্রমোট করবেন। আপনি যদি একজন অযোগ্য বাঙালি প্লেয়ারকে নিয়ে হইচই করেন, তাহলে প্রক্ষান্তরে আপনি একজন যোগ্য বাঙালির জায়গা নষ্ট করছেন। কেননা তখন বলবে এই তো বাঙালি খেলতে পারে না। না, সব বাঙালি কেন খেলতে পারবে? আমি বলছি যোগ্য বাঙালি কৃতি ছাত্রদের, ফুটবলের ছাত্রদের আপনি তুলে আনুন, তাদের নিয়ে হইচই করুন। যারা অযোগ্য, তারা বাঙালি হলেও অযোগ্য। সকলে ভালো থাকবেন।